হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে গভর্নমেন্ট শাটডাউন অবসানে ভোটাভুটি হচ্ছে সিনেটে, অচলাবস্থা নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এই বিষয়টি আলোচনা করব। ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে প্রায় 10%, এয়ারপোর্ট সময়ে বিশৃঙ্খলা, বিলম্ব, রেন্টাল কার ও ট্রেন সার্ভিসের পোয়াবারও, এইটা এখন সাংঘাতিক অবস্থা তাদের। 2020 সাল নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্তে অভিযুক্ত সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এনি বিসবাগে চিফ অফ স্টাফ এবং ডিন ফুলহ্যান্ডকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি তার যে ট্রানজিশনাল টিম, এই টিমের সাথে তাদেরকে যুক্ত করেছেন এবং তারা এখন ডেপুটি চিফ অফ স্টাফ এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকার রাজধানীতে 3 বাসে আগুন, ঢাকায় চোরাগোপ্তা হামলা, নাশকতার আলামত, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব জুহাইব চৌধুরী, করিম চৌধুরী এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং ফ্যামিলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সোমবার, সপ্তাহের শুরুর দিন, নভেম্বর মাসের 10 তারিখ। শাটডাউনের ব্যাপারে একটু আগেই তাহের আপনাদের জানিয়েছি কিছুটা। শাটডাউন বন্ধ হওয়ার জন্য ডেমোক্রেটদের সমর্থনে রিপাবলিকানরা সিনেটে একটি প্রস্তাব পাশ করেছে যদিও, তবে শাটডাউন কবে নাগাদ উঠে যাবে সেটি এখনো বলা মুশকিল। কারণ যেহেতু রিপাবলিকানরা শাটডাউন বন্ধ করার জন্য যে বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাস করেছিল, সে একই ধরনের বিল সিনেটে পাস করা সম্ভব হয়নি। অর্থাৎ সিনেটে নতুন আরেকটি বিল পাস করা সম্ভব হয়েছে এবং সেই বিল পুনরায় হাউসে গিয়ে পাস করাতে হবে এবং সেটি উদ্যোগ নিয়েছেন স্পিকার জনসন এবং স্পিকার জনসন সেটি ভোটে দিতে যাচ্ছেন। তবে তিনি জানিয়েছেন যে এই সপ্তাহের শেষ নাগাদ, অর্থাৎ বৃহস্পতিবার কিংবা শুক্রবারের নাগাদ শাটডাউন, সেই প্রস্তাবটি যদি পাস করা সম্ভব হয় তাহলে শাটডাউন আপাতত বন্ধ করা সম্ভব হবে। তবে সেটি খুবই সাময়িক সময়ের জন্য, কারণ আবারও বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের শেষ নাগাদ এই শাটডাউন অব্যাহত থাকবে, বন্ধ করা হবে। এরপরে নতুন ভাবে আরেকটি বিলের মাধ্যমে যাতে সরকারের তহবিল বরাদ্দ করার ব্যবস্থা করা হবে সেটি তিনি বলেছেন। আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে দীর্ঘস্থায়ী শাটডাউন, যেটি 41 দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই শাটডাউনের মাধ্যমে। তবে সেই বিষয়টিতে যে বিলটি সিনেটে পাশ করানো হয়েছে এবং যেখানে 8 জন ডেমোক্রেট সিনেটর রিপাবলিকানদের সমর্থন দিয়েছেন এবং যে 8 জন সমর্থন দিয়েছেন তারা ডেমোক্রেট ককাসে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা রিপাবলিকানদের বিভিন্ন প্রস্তাবে ইতিমধ্যেই অতীতে সমর্থন দিয়েছেন। তারাই এই দীর্ঘস্থায়ী শাটডাউন বন্ধ করার জন্য রিপাবলিকানদের সমর্থন দিচ্ছেন। তার কারণ তারা মনে করেন যে সব শাটডাউন অব্যাহত থাকলে সেটি মূলত তাদের জন্য রাজনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে তাদের এলাকার আগামী মিডটাউন নির্বাচনে। অতএব সেই জন্য তারা বলেছেন যে শাটডাউনটি বন্ধ করা খুবই প্রয়োজন এবং সেই শর্তেই তারা রিপাবলিকানদের সাথে সাময়িক মেয়াদের জন্য শাটডাউন বন্ধ করা কিংবা প্রত্যাহার করে নেবার প্রস্তাবে সম্মত হয়েছে। তবে রিপাবলিকান সিনেটে যে বিলটি পাস হয়েছে শাটডাউন বন্ধ করার জন্য, সেটাতে ডেমোক্রেট দলের সিনেট নেতা চাক শুমার যে আবেদনটি করেছিলেন যে অন্তত 1 বছরের জন্য ওবামা কেয়ারের যে বেনিফিটটি বা প্রিমিয়াম দেওয়ার ব্যাপারে, রাষ্ট্রীয় মূল্যে প্রিমিয়াম দেওয়ার ব্যাপারে যে সুবিধাটি ছিল সেটি যেন বহাল করা হয়, কিন্তু সিনেটের যে প্রস্তাবটি পাস করা হয়েছে তাতে সেটি উল্লেখ নেই। এবং এই প্রসঙ্গে সমালোচনা করে চাক শুমার বলেছেন যে সিনেটের যে বিলটি পাস করা হয়েছে রিপাবলিকানদের সমর্থনে, তাতে তারা যে মূল দাবিটি করেছিলেন আমেরিকান জনগণের স্বার্থে, যারা হেলথ কেয়ার সুবিধার জন্য অব্যাহত রাখার জন্য ওবামা কেয়ার প্রিমিয়ামটি অন্তত আগামী 1 বছরের জন্য প্রিমিয়াম রাষ্ট্রীয় মূল্য দেওয়ার সুযোগ চেয়েছিলেন, সেটিতে সমর্থন পাওয়া যায়নি। তবে যে সমস্ত ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সাথে সমর্থন দিয়েছেন তাদের কেউ কেউ সিনেটর শুমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। এর পাশাপাশি ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্যরাও
কয়েকজন সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট দলের নেতৃত্ব চাক সুমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে, কিংবা চাক সুমারের নেতৃত্ব দেবার মতন এখন আর যোগ্য অবস্থানে নেই এমন মন্তব্য করেছেন। পাশাপাশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যেখানে কংগ্রেস, অর্থাৎ যেখানে সিনেটে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ দলের নেতা সুমার, ঠিক তেমনি ভাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সংখ্যালঘিষ্ঠ দলের নেতা হচ্ছেন ডেমোক্রেট হাকিম জেফ্রিজ। তিনি আজকে বলেছেন যে রিপাবলিকানদের সাথে ডেমোক্রেট কয়েকজন সদস্যের, সিনেট সদস্যের সমর্থনে যে বিলটি পাশ করা হয়েছে, সেই বিলটি হাউসে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবেন। তবে তিনি নিশ্চিত নন যে তাদের পক্ষে শেষ পর্যন্ত সেটি ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা। যদিও সিনেটে তুলনায় হাউসে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের পার্থক্যটা খুব একটা বেশি নয়, তুলনামূলকভাবে কম। সেখানেই হয়তোবা কয়েকজন রিপাবলিকান সদস্য যদি রিপাবলিকানদের এই প্রস্তাবে রাজি না হন এবং সকল ডেমোক্রেট যদি এই শাটডাউন বন্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখতে চান, তাহলে হয়তোবা শাটডাউন বন্ধ রাখা সম্ভব হবে। কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে আগামী বৃহস্পতিবারকে শুক্রবারের মধ্যেই শাটডাউন প্রত্যাহার হয়ে যেতে পারে, এবং তারপরে যুক্তরাষ্ট্রের শাটডাউন এর কারণে যে সমস্ত সেবা প্রদান কর্মসূচি স্থগিত হয়ে গেছিল কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল, সেগুলো সম্পূর্ণ চালু অবস্থায় ফিরে আসতে আরো কয়েক সময় লাগতে পারে। তবে ধারণা করা হচ্ছে যে থ্যাংকস গিভিং ছুটির আগেই হয়তো যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থাটি স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু সেটিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার কারণ কংগ্রেসে এই শাটডাউন বন্ধ করার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাশ করাতে হবে, এবং সেটি এখন স্পিকার জনসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে সিনেট আমাকে যারা সমর্থন করেছেন এই রিপাবলিকানদের প্রস্তাবে, তারা ইতিমধ্যে আমি বলেছি সিনেটর চাক সুমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। তবে চাক সুমার অবশ্য বলেছেন যে তিনি আমেরিকান জনগণের, বিশেষ করে যারা ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্য সুবিধা পেতে, তারা যাতে রাষ্ট্রীয় মূল্য আরো এক দফা, আরো এক বছর অন্তত সুবিধা অব্যাহত রাখতে পারেন, সেই জন্যই ডেমোক্রেটরা এবার শাটডাউন বন্ধ করার ব্যাপারে রিপাবলিকানদের প্রস্তাবে সমর্থন দেয়নি। এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে শাটডাউনের ব্যাপারে ডেমোক্রেটদের অবস্থান যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করতে, এবং তিনি কোনোভাবেই ওবামা কেয়ারের যে সাবসিডাইজ, অর্থাৎ হ্রাসকৃত মূল্যে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাতে সমর্থন দিবেন না। বরং তিনি মনে করেন যে ওবামা কেয়ারের মাধ্যমে যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবার ব্যাপারটিকে আরো জটিল করা হচ্ছে এবং আরো ব্যয়বহুল করা হচ্ছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য। যাই হোক, এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে স্ন্যাপ স্ন্যাপ অর্থাৎ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটি অতীতে ফুড স্ট্যাম্প নামে পরিচিত ছিল, সেটি নিয়ে ঝুঁকি ঝামেলা অব্যাহত রয়েছে। যদিও গতকাল আমি আপনাদের জানিয়েছি সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প এটি বন্ধ রাখার জন্য আংশিক প্রদান দেওয়ার জন্য সুবিধা প্রদান করার যে সম্ভাবনা দিয়েছিলেন, একটি নিম্ন আদালত তা নাকচ করে পূর্ণাঙ্গ বেনিফিট প্রদান করার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প প্রশাসন, এবং ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কিন্তু আজকে আবার আরেকজন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন, এবং পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আবার আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি এই ব্যাপারে, ব্যাপারটা সেখানেই ঝুলে আছে। কিন্তু নিউ ইয়র্ক স্টেট যারা, এবং বিশেষ করে নিউ ইয়র্ক সিটি অনেক যারা প্রতিষ্ঠান সহযোগিতা পেয়েছেন, তারা গতকাল থেকে অনেকেই তাদের অ্যাকাউন্টে অর্থ জমা হতে দেখেছেন, সে তথ্য আমরা জানতে পেরেছি। এবং গভর্নর হোকুল বলেছেন যে নভেম্বর মাসের পেমেন্ট যারা নিউ ইয়র্ক স্টেটে স্ন্যাপ বেনিফিটের আওতায় ছিলেন, তারা সকলেই পাবেন। অক্টোবর মাসে যে পরিমাণ অর্থ তারা পেয়েছিলেন, নভেম্বর মাসেও সেই পরিমাণ অর্থই তারা পাবেন, সেটি নিশ্চিত করেছেন গভর্নর হোকুল। এতে সুপ্রিম কোর্ট কিংবা ট্রাম্প প্রশাসনের কোন সিদ্ধান্ত তেমন কিছু যায় আসে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ট্রাম্প আজকে প্রেসিডেন্ট ট্রাম্প রুডি জুলিয়ানি, নিউ ইয়র্কের সাবেক মেয়র, এবং 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ব্যাপারে যিনি
আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছিলেন, এবং তার সাথে আরো বেশ কয়েকজন ছিল যারা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে 2020 সালের নির্বাচনী ফলাফল বাজেয়াপ্ত কিংবা বানচাল কিংবা নাকচ করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং যারা পরবর্তীতে মামলায় অভিযুক্ত হয়েছিলেন, তার দোষীর সাব্যস্ত ছিলেন কয়েকজনে, তাদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমাপ্রাপ্ত এবং এর মধ্যে সাথে প্রায় 70 জন রয়েছেন রিজুয়ালদের সাথে, যারা 2020 সালের নির্বাচন প্রক্রিয়াটি, নির্বাচনের ফলাফল বানচালের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে যারা ছিলেন তার মধ্যে জুলিয়ানি একজন, সিডনি পাওয়েল এবং মার্ক মিডোজের মতন ট্রাম্পের ঘনিষ্ঠ জনরা উল্লেখ, তাদের নামও সেখানে সেই ক্ষমাপ্রাপ্তদের তালিকা রয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, মেয়র ইলেক্ট, অর্থাৎ নিউ ইয়র্কে নির্বাচিত মেয়র জোহরান মামদানি আর হান্টার কলেজের একটি হান্টার কলেজে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তার প্রশাসনের দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম ঘোষণা করেছেন। এদের একজন হচ্ছেন যিনি প্রথম ডেপুটি মেয়রের দায়িত্বভার গ্রহণ করবেন, যেটি সাধারণত মেয়রের পরে সবচেয়ে সর্বোচ্চ পদ হিসাবে ধরে নেওয়া হয় সিটি প্রশাসনের প্রথম ডেপুটি মেয়র। তিনি হচ্ছেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিওরও তিনি প্রথম ডেপুটি মেয়র ছিলেন, এবং এবং যারা সেই ডেপুটি মেয়র ছিলেন তাদের এবং তিনি বাজেট প্রণয়নের ব্যাপারে খুব অভিজ্ঞ, এবং তিনি পরবর্তী বাজেট যেটি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রদান করতে হবে নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে, সেটি প্রণয়নে তিনি ভূমিকা রাখবেন। এবং তিনি হচ্ছেন ডিন ফুলহ্যাম। তিনি মেয়র ডি ব্লাসিওর সময়ও ডেপুটি মেয়র ছিলেন, প্রথম ডেপুটি মেয়র ছিলেন। তিনি আবারও পুনরায় মেয়র জোহরান মামদানিরও প্রথম ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করতেন জানুয়ারি 1 তারিখে, এবং জোহরান মামদানি তার চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি স্টেট অ্যাসেম্বলিতে তার চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন। সেই একই ব্যক্তিত্ব এল বিসগার্ড চার্চকে তিনি জোহরান মামদানির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের অফিসে চিফ অফ স্টাফ ছিলেন। তিনি মেয়রের অফিসেও মেয়র জোহরান মামদানির চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করবেন, এবং এই দুটি পদের যারা থাকবেন পদের দায়িত্বে, সেই নামটি আজকে ঘোষণা করেছে, এবং ধারণা করেছে আগামী দিন কয়েকের মধ্যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্বভার গ্রহণ করবেন তাদের নাম করবেন জোহরান মামদানি, নতুন মেয়র নিউ ইয়র্কের। অবশ্য এই তালিকায় যে নামটি শোনা যাচ্ছে সবার আগে সেটি হচ্ছে পুলিশ কমিশনার হিসাবে। তিনি হয়তো বর্তমানে যিনি পুলিশ কমিশনার দায়িত্ব পালন করছেন তাকেই তিনি পুনরায় নিয়োগ দিতে পারেন, এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার জোহরান মামদানির ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিকট থেকে। জেসিকা টিশ, যিনি মেয়র অ্যাডামস যাকে প্রথম পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়েছিলেন, এর আগে তিনি নিউ ইয়র্ক সিটি স্যানিটেশন কমিশনারেরও দায়িত্ব পালন করছেন। সেই জেসিকা টিশ হয়তোবা মেয়র জোহরান মামদানির অধীনে পুলিশ কমিশনার দায়িত্ব পালন করবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে জোহরান মামদানির ট্রানজিশন টিমে আরেকজন বাংলাদেশিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে একজন পাকিস্তানিকে নিয়োগ দেওয়া হয়েছে, লীনা খান। আজকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে গতকাল ইনফ্যাক্ট, তিনি হচ্ছেন জারা রহিম, এবং তিনি এই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি। তিনি ওবামা নির্বাচনী প্রচারণা, সিনেটর এবং পরবর্তীতে প্রেসিডেন্ট বন্ধু প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা নেমেছিলেন, এবং জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার সাথে ডিজিটাল প্রচারণার কর্মকাণ্ডের সাথে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। সেই বাংলাদেশি জারা রহিম মাত্রা পরিবার পিছু দেওয়া হচ্ছে, সেটি অনেকেই ইতিমধ্যে পেয়েছেন। গভর্নর অফিস থেকে আজকে জানানো হয়েছে যারা এখনো পাননি চেকটি, তাদের হতাশার কিছু নেই, তারা সকলেই পাবেন চেকটি। তবে যেমন সেটিও বলা হয়েছে যে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এটি মেইল করা শুরু হয়েছে, এবং নভেম্বরের 7 তারিখ পর্যন্ত 6.1 মিলিয়ন চেক ইতিমধ্যেই ডাকযোগে পাঠানো হয়েছে। যারা এখনো পাননি তারা তাদের ডাকযোগে পেয়ে যাবেন সহসাই। তবে কবে নাগাদ এটি পাওয়ার শেষ সময় পরবর্তীতে কার সাথে যোগাযোগ করা যাবে সেই বিষয়ে গভর্নরের অফিস থেকে
কোনো কিছু জানানো হয়নি। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন ইব্রাহিম চৌধুরী খোকন। ইব্রাহিম চৌধুরী, আপনার এই কালো চশমা যে রাত্রে পড়েন, এটা মানে রহস্য কি? না, এটা কালো চশমা না, এটা চশমাটা হচ্ছে লাইট পড়লে এটা কালো হয়ে যায়। তাইলে এটা না পড়লে কি আপনার অসুবিধা হয়? মানে মনে হয় না পড়লে তো যে না পড়লে তো পরিষ্কার দেখা যায় না। জি জি, আমি এটা সরাসরি লাইটটা যখন পড়ে, আপনি তো কোনো কিছু দেখে পড়ছেন না। না তারপরে মানে এটা অস্বস্তি লাগে আমার, মানে কম্পিউটার স্ক্রিনে থাকি তো লাইটটা পড়লে এটা কালো হয়ে যায়। প্রেসিডেন্ট সাহেব আজকে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ প্রেসিডেন্ট আজকে জুলিয়ানিকে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমা মহৎ গুণ। শুনেন, মানুষকে অপরাধে শাস্তি দেওয়া এটা আইন আদালতের কারবার, কিন্তু একজন রাজনৈতিক নেতা তিনি ক্ষমা করতেই পারেন, এবং প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের নাগরিক সংবিধান সেই অধিকার দিয়েছে। সুতরাং আমার মনে হয় দিস ইজ দ্য লিস্ট থিং হি কুড ডু। অপরাধী যারা এদেরকে অনবরত ক্ষমা করছেন, অপরাধটা শাস্তি হয়েছে। প্রেসিডেন্টের ক্ষমার মধ্য দিয়ে অপরাধের তার নিষ্পত্তি হয় না। অপরাধ যিনি যখন আদালত কর্তৃক দণ্ডিত হলেন, তার অপরাধের এই দণ্ডটাই হচ্ছে তার চূড়ান্ত পাওনা। এটা সিভিল সমাজের নিয়ম, এবং সেখানে প্রেসিডেন্টের ক্ষমার মধ্য দিয়ে জুলিয়ানি যে অপরাধ করেছেন, এই অপরাধের নিষ্কৃতি হয় না। তিনি অপরাধী, কিন্তু প্রেসিডেন্ট তার ক্ষমতা বলেন। এই প্রসঙ্গে এখানে স্টপ করে দিই, কারণ এই প্রসঙ্গ আপনার বিপক্ষে চলে যাচ্ছে। জি, আমার বিপক্ষে না, মানে আপনি এখন চেষ্টা করবেন গ্লোরিফাই করার কাউকে, এটা দরকার নেই। আগে জানতে চাই যে আপনি জানেন যে সবাই কথা বলছেন ট্রানজিশনাল টিম, রাইট? সো ট্রানজিশনাল টিম নিয়ে আপনার সাথে একটু কথা বলবো, বাট এই ট্রানজিশনাল টিম কি, তাদের কাজ কি, তারা কি সবাইকে চাকরি দিয়ে দেন না কি? মানে আমাদের কমিটিতে দেখা যাচ্ছে যে এটা মনে হচ্ছে যে একটা বিরাট মানে একটা আলোচনার বিষয়, যে এই টিম, রাইট? সো এক্স্যাক্টলি ট্রানজিশনাল টিম কি করে, এই বিষয়টি আমি আপনার কাছে অনেক ধন্যবাদ। এখানে আরো কথা বলতে চাই, একটু 2 মিনিট একটু ব্রিফ নিয়ে নিই। দাঁড়ান, আমি করিম চৌধুরী সাহেব জয়েন করি। করিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা মিটিং করছেন, এসএলআর মিটিং। আমি মা মেজবা সাহেবকে দেখতে পাচ্ছি, খুব চমৎকার দেখা যাচ্ছে ওনাকে উইথ ওনাকে কিছু হ্যালো বলতে পারবো মা মেজবা সাহেবকে? বলেন, আমি দর্শি, বলেন। মেজবা ভাই, আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ক্যাম্পেইন তো চলতেছে এখনো। গভর্নরের থেকে কেবল গভর্নর তো 2 জন এখন ক্যান্ডিডেট, 2 জনই কল করছে আমাদের এন্ডোর্সমেন্টের জন্য। এখনো বসি নাই। ডেফিনেটলি কমিউনিটিকে রিফ্লেক্ট করবো সেখানে। কমিউনিটি যদি কাজ না হয়, জোরান হয়েছে, দেখি না আমাদের জন্য কি করে। সব মিলে এইটাই। আচ্ছা মেজবা ভাই, আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটি তো এবার খুব হাইলাইটেড হয়েছে জোহরানের ক্যাম্পেইনের ব্যাপারে। ওকে, জোহরানের কাছে বাংলাদেশি কমিউনিটির কি প্রত্যাশা, কি হোয়াট ইজ দি আপনার ডিজায়ার, হোয়াট দে ওয়ান্ট, আপনারা কি চান? না, আই থিংক ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের এমন প্রত্যাশা নয় যে আমরা সবাই একটা করে জব পাবো। আমার মনে হয় আমাদের মধ্যে যেটা প্রত্যাশা, এন্টার কমিউনিটিতে যে প্রত্যাশা, সেটা হচ্ছে যে এই যে একটা পরিবর্তন হইল, আমাদের মতো একজন মেয়র হইলেন, আমাদের দেখতে একরকম, শুনতে একরকম, আমাদের কাজে কারবারে বিহেভিয়ারে আচার আচরণে একই রকম, সেই দিক থেকে আমরা প্রাউড ফিল করি। তবে স্থানীয়ভাবে এবং সরকারিভাবে যদি কমিউনিটির উন্নতি হয়, আইন শৃঙ্খলার উন্নতি হয়, তারপরে জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম কমে আসে এবং আসবে আমি মনে করি, এবং ওই যে ফ্রি বাস অ্যান্ড ট্রেন, এটা যদি সে আগামী 6 মাসের ভিতরে চালু করতে পারে, এরপরে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যেটা, সেটা একটু সময় লাগবে, কারণ ওটাতে অনেক টাকার দরকার, কিন্তু ইট হ্যাজ স্টার্টেড। I think even outside rich people has started contributing. His own wife contributed $100 million for that reason. So I think future is bright as long as we pray for him to stay alive.
থ্যাংক ইউ। Thank you, brother. বাট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করিম ভাই আছেন, আপনি আছেন, যে আপনারা তো আপনার পলিটিক্যাল ফিল্ডে অনেক কাজ করেন আপনারা, বাট জোহরান মামদানি উনি তো যদিও সাউথ এশিয়ান ডিসেন্ট, বাট politically he was active and politically he is a rising star. সো আপনি জানেন যে ওনার আসন খালি হচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছেন, আমাদের বাংলাদেশি কমিউনিটির পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন এখন পর্যন্ত অনেক বিহাইন্ডে আমরা আছি। একমাত্র সিটি আলী সাহানা ছাড়া আমাদের পলিটিক্যাল আর কোনো রিপ্রেজেন্টেশন, আপনি আছেন লেবার মুভমেন্টে, দিস ইজ অলসো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, বাট আপনি আপনার যে সময়ে গিয়েছেন এইটা আপনার নিজের ওন যোগ্যতা, বাট কমিউনিটির পার্টিসিপেশন ওই সময় এত ছিল না, বাট কমিউনিটি পার্টিসিপেশন অনেক বেড়েছে। পলিটিক্যাল যে এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের কমিউনিটিকে জোহরানের উপর আপনারা কি ধরনের চাপ সৃষ্টি করতে পারেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে একজন সিটি কাউন্সিল তা না, আমাদের মাধ্যমে বাংলাদেশে এখন 4 জন স্টেট সিনেটর আছেন। আমাদের মাধ্যমে এবার মিশিগানে হ্যামট্রামিকে মেয়র নির্বাচিত, অলমোস্ট কন্টেস্ট চলতেছে 8 ভোটে, সেটা ইনশাল্লাহ হয়তো আমরা জিতে যাব। সেখানে আমরা আমাদের বর্তমানে যিনি প্রেসিডেন্ট, হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দি সিটি কাউন্সিল মেম্বার ইন হ্যামট্রামিক, মিশিগান। So we are everywhere. The issue is that in this Zohran Mamdani's old assembly seat, there are 3 people announced so far, including our own. So I think our demand to Zohran will be that he should help us get the representation among our community. Let us see. I have not spoken with him. এটা জোহরান মামদানি is a South Asian. He is a Muslim. He represents the Astoria, and as of now, there is 2 candidates. One is Bangladeshi, another one is Hispanic. Only 2 candidates filed in state. File করেছে 2 জন only. As of today. মোট 3 জন, আরেকজন আছে এখনো ফাইল করে নাই। অন্য কেউ ফাইল করে নাই এখনো। As of today, only 2% filed. So আপনারা এই যে that was a South Asian, that was a Muslim seat, and now only 2%, one is Hispanic. They have a lot of representation in the state and city, and we don't have any representation as of now in the state. So how we are going to pursue this? No, I think from our side, we'll have the strongest demand to Zohran and through Ali. Ali used to be our Queen Chapter president. Yes. Then he became our political action director last 10 years, including today. Still today, he's our political action director. Right. So we're going to go through him, talk to him and Zohran so that we can have this seat. I have always asked, even I asked our candidate too, have you spoken with him? So now the time, উনারও ওদেরকে কল করা উচিত, বলা উচিত যে দেখো আমি তো অনেক আগে অ্যানাউন্স করছি, আমি শুধু ওয়েট করতেছিলাম তোমার রেজাল্ট বাইর হওয়ার জন্য। তো সেটা করলে আর আমাদের পক্ষ থেকে উইল ডু 100% পারসুয়েশন সো দ্যাট ইট কামস টু দি সাউথ এশিয়ান কমিউনিটি। রাইট। সো আমাদের কমিউনিটিকে পলিটিক্যালি এম্পাওয়ার করার ক্ষেত্রে আপনাদের অনেক বড় কন্ট্রিবিউশন, আমরা এটা সময়ের দাবি, এবং দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি to pursue our own agenda and have our own representation to state and other places. So thank you. I agreed, and we will work accordingly, but I think every corner, every borough, we have people became convinced for Zohran. They campaigned everywhere, and I appreciate our community's engagement during the last election. That is called empowerment. And over 18 years, the work we have done, we have seen the reflection of that work. So আপনার বক্তব্যটা শুনে এই বিষয়ে। না, ইনশাআল্লাহ দেখেন আমাদের মোট অর্গানাইজেশনাল যে আমাদের যে মিশন, সেটা হলো সাউথ এশিয়ানদেরকে এম্পাওয়ার করা, এবং সেটার অংশ হিসেবে যেখানেই হোক না কেন জোহরান মামদানির খালি সিট তো অবশ্যই, সেই ক্ষেত্রে আমাদের সুযোগ্য ক্যান্ডিডেট থাকলে যেমন আছে আমি মনে করি, সেই ক্ষেত্রে আসাল সেটা অবশ্যই পারসিউ করবে। আমি আপনাকে এতটুকু বলছি, আমরা যখন স্ক্রিনিং করব আশা করি আমাদের সমস্ত ক্যান্ডিডেটরা সেখানে পার্টিসিপেট করবে স্ক্রিনিং এর ক্ষেত্রে, এবং সেই সময়ের পর থেকে এন্ডোর্সমেন্ট করার পর থেকে যে মানে পারসুয়েশনটা, কাঠামোগত যে ডিমান্ড, পলিটিক্যালি যে অ্যাকশন শুরু হবে,
সেই শুরুতে শুধুমাত্র মুখেই তার কাছে দাবি করা হবে না, অ্যাকশনের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে হু ইজ আওয়ার ক্যান্ডিডেট এন্ড হোয়াট উই ওয়ান্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। এন্ড আপনারা যেভাবে প্রিপেয়ার্ড হচ্ছেন ফর এ সাল কনভেনশন, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনার তাহের ভাই একটু কথা বলে রাখি এই ফাঁকে, আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাউথ এশিয়ানদেরকে এবং আপনার শ্রোতা এবং দর্শকদেরকে আমরা দাওয়াত দিতে চাই আগামী 5 এবং 6 ডিসেম্বর নিউ জার্সির আটলান্টিক সিটিতে হোটেল শেরাটনে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেটা 18th অ্যানুয়াল কনভেনশন। সেখানে আপনারা দেখবেন সাউথ এশিয়ান এবং সাউথ এশিয়ার বাইরে মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্সের অনেক নেতা নেত্রী সেখানে থাকবেন এবং আমাদের কমিউনিটির লোকজন খুব প্রাউড ফিল করবে টু নো হোয়াট উই আর ডুইং এন্ড হোয়াট উই আর প্ল্যানিং টু ডু এন্ড হোয়াট ইজ ahead of us. All those things will be discussed in that convention. And thank you. Thank you so much. Thank you. Wish you all the best. Thank you. Thank you. Thank you very much. আমাদের সাথে আছেন জোহাব চৌধুরী। সোহাব চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বাট আমরা একটা আলোচনা শুরু করি। জানাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছ থেকে। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে যেটা বলছিলাম যে আপনি কি শুনতে পাচ্ছেন? আমি খুব ভালো শুনতে পাচ্ছি। যে আপনার চশমা কি ইয়ে করা যায়, মানে এটাতে মনে হচ্ছে যে অন্ধকারের মধ্যে কালো চশমা পরে বসে আছেন। আমি খুলে বলতে পারি, আমি খুলে বলতে পারি, না মানে এটা একটু ভয় ভয় লাগে কি চশমা দেখলে। না না, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে আমরা কথা বলি। জি, সো আপনার কাছে জানতে চাই যে এই যে ট্রানজিশন যেটাকে বলা হয়, যে এই মানে ক্ষমতার পালাবদল যেটা বাংলায় বলতে পারি আমরা, এই যে টিম, এই টিম নিয়েও আমাদের মধ্যে একটা অনেকেই হয়তো অনেকেই বুঝেন, অনেকেই হয়তো বুঝেন না যে এই টিমের কাজ কি, এই টিম কি করে। আমাদের অনেকে মনে করেন যে এই টিম মধ্যে যার নাম সিলেক্ট করবে ওই মানে ওই প্রশাসনে চলে যাবে। অনেক ধন্যবাদ। জি, এটা হচ্ছে যে শুনেন, এই ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই, আপনি আমি সহ আমাদের যে জনসমাজ, আমরা আমাদের সিভিক জ্ঞানকে আরো ইমপ্রুভ করি, এটাই নিয়ম। এই যে ট্রানজিশন টিম, এটা যদি বাংলা আমরা করি, যে আপনি পালাবদল বলছেন বা রূপান্তরের যে ক্ষমতা বদল বা রূপান্তর দল, যাই বলি, যে ট্রানজিশন করবে আগের প্রশাসন থেকে নতুন প্রশাসনে। দেখেন এখনো 3 মাস হয়তো বাকি, 2 মাস বাকি, এর আগে থেকে তারা কি করবে? এরা কি চাকরিদাতা? না, এই ট্রানজিশন টিমটা হচ্ছে যে জোহরান মামদানি বা যে কোনো ক্যান্ডিডেট যে সমস্ত কর্মসূচি নিয়ে উনি নির্বাচিত হয়েছেন, এই কর্মসূচিরা এখন শিক্ষা আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, বাসস্থান আছে, এসব কিভাবে বাস্তবায়ন করা যাবে তার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং উনারা রেডি করবেন। এই যে কর্মকৌশল প্ল্যানিং রেডি করতে গিয়ে এখন এথনিক নিউজ পেপার আছে কয়েক হাজার, এখানে এদের জন্য একটা কমিশন আছে। এখন এর আগের প্রশাসনগুলো এই এথনিক নিউজ পেপার কিভাবে চালাইতো, জোহরান মামদানি কিভাবে চালাবেন, এখন এই সব চালানোর জন্য তারা একটা পেপার রেডি করবেন। এই পেপার রেডি করতে গিয়ে তারা বলবেন যে মিস্টার আবু তাহের, উনাকে যদি আমরা নিয়োগ করি, ও তাদের কাছে কয়েকটা নাম যাবে, তারা বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ করবেন এবং এরকম কোন যোগ্য মানুষকে তারা রিকমেন্ড করবেন এবং সেটা জোহরান মামদানি অ্যাপ্রুভ করবেন। সুতরাং এই ট্রানজিশন টিম কোন নিয়োগ সংস্থা না, উনারা রিজুমি দেখে নিয়োগ নেবেন না, উনারা একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করবেন, যার মাধ্যমে জোহরান মামদানি বা যিনি প্রার্থী নির্বাচিত হয়েছেন তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন আমাদের আজকে আমাদের একজন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ বা আমাদের এই ট্রানজিশন টিমে আমাদের বাংলাদেশে একজন নারী, তার নাম খুব আলোচিত হচ্ছে। দেখেন আপনি, তার যোগ্যতা অনুযায়ী তিনি এর আগে ওবামা প্রশাসন, বিভিন্ন নির্বাচন, বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। এখন আমরা আগামী এই জোহরান প্রশাসনে আমাদের লোকজন বিভিন্ন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান, ইচ্ছা আছে, কিন্তু আমাদের সে ধরনের যোগ্য মানুষ কি যথেষ্ট আছেন? এই যোগ্য মানুষগুলো থাকলে, আমি বলি না নাই, কিন্তু আমাদের ধরেন এখানে একটা সিটি হেলথ কমিশনার হবে, আমাদের কি এরকম কোন চিকিৎসক আছেন যিনি তার নেতৃত্বের গুণাবলী, তার দক্ষতা, তাকে নিয়ে মানে এই সিটিতে নিয়োগ দেওয়া যায়? এরকম আবার আমাদের একজন ভালো গ্রোসারি দোকানদার আছেন, এখন কিন্তু তার অভিজ্ঞতাটা কি? আমি যদি নিজের যোগ্য মনে করি, আমাদের মধ্যে দেখবেন আমি আমার কাজ ছাড়া আর সব বিষয়ে আমি যোগ্য মনে করি। যিনি উবার চালান, তিনি ওই উবার চালানো ছাড়া আর জাতিসংঘ কেমনে চলবে, মোদি কেমনে ভারত চালাবে, বাংলাদেশ কেমনে চলবে, এই ব্যাপারে তার বক্তব্যের কোনো অভাব নাই। আমাদের মধ্যে যোগ্য লোক যদি থাকে, এই যোগ্য লোকগুলোকে তারাই খুঁজে নেবে এবং এই যোগ্য লোককে খুঁজে নেওয়ার জন্য না আমাদের এই যে আসাল আছে বা আমাদের যে সমস্ত আন্টিরা বা আমাদের যে সমস্ত গ্রাসরুট অর্গানাইজেশন কাজ করছেন, তাদের মাধ্যমে এই নামগুলো যাবে।
সুতরাং এই ট্রানজিশন টিমটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু মানুষকে সঠিক জায়গায় প্লেস করার জন্য নয়, তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আপনি কিভাবে পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছর জোহরান মামদানি তার কর্মসূচিগুলি বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত লোক দরকার, এই লোকগুলো যদি বাংলাদেশি কমিউনিটির মধ্যে না থাকে, আপনি খালি মুসলমান সাউথ এশিয়ান ব্রাদার আর আপনার কাছে ওই মুখ খেকলাইয়া ছবি আছে, এইটা দেখে তো আপনার জোহরান মামদানি চাকরি দিবে না। ইট উইল বি স্ক্রুটিনাইজড, আপনার সিকিউরিটি চেক হবে। আপনার এখানে আমেরিকায় আপনার এই বেটিং এর সময় জোহরান মামদানি আপনার ওই যে কি হালুয়া খাইতে খাইতে না সমোসা খাইতে খাইতে আপনার সাথে ছবি উঠছে, এটা অন্য জিনিস। আর ওখানে চাকরির বেলায় সেগুলো ডিসক্রিমিনেট করবে না। আপনার যে যোগ্য মানুষ যদি আপনার পাশের অন্য কমিউনিটি থেকে পাওয়া যায়, সেখান থেকেই নিবে তার কর্মসূচি বাস্তবায়নের জন্য। সো এটাই আবু তাহের, আমি থ্যাংক ইউ জয়াব চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। জয়াব চৌধুরী, আপনি হচ্ছেন ওয়ান অফ দি গ্রাসরুট অর্গানাইজার আমাদের কমিউনিটির, এবং আপনি এখানে যে মুসলিম কমিউনিটির যে কম্বাইন্ড করা, সমন্বিত করার যে সংগঠন, সেই সংগঠনের আপনি প্রধান। আর জয়াব চৌধুরী, আপনি কি বলবেন আপনাদের সংগঠনের, আপনি ইউ আর দ্য ফাউন্ডার অফ দি অর্গানাইজেশন নেম, একটু বলবেন প্লিজ? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Muslim Community Forum, I founded Muslim Community Forum, right? এটা আমার কাছে লেখা ছিল, বাট আমি আমার সামনে আনতে পারি নাই। মুসলিম কমিউনিটি ফোরামের ইউ আর ওয়ান অফ দ্য ফাউন্ডার, এবং আপনার এ পর্যন্ত আমি দেখেছি যে কজন ক্যান্ডিডেটকে আপনারা মুসলিম কমিউনিটি ফোরামের উদ্যোগে আপনারা এন্ডোর্স করেছেন, আপনারা বেটিং করেছেন, আমি দেখেছি হাউ ইউ অর্গানাইজ অল দি ইভেন্ট, অ্যান্ড আপনি অনেকদিন থেকে এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন। সো আপনার কাছে জানতে চাই যে আজকের যে দুজন আপনার দুজনের নাম ঘোষণা, একজন চিফ অফ স্টাফ, একজন ফার্স্ট ডেপুটি মেয়র হিসাবে, রাইট? সো হোয়াট দে আর, হু দে আর, এবং এটা কিভাবে হলো এবং এদের কাজ কি হবে আপনার? So first, Deputy Mayor, he's almost like, the second in command after Zohran Mamdani. He will set the tone as to how the city should be run. Make sure all the agencies are running properly. So he will be setting the tone. The chief of staff is there to help make sure these are implemented. So from there, the different areas of the specialties will be coming along. So first, he'll have about 6 or 7 deputy mayors. The chief of staff is there making sure everything is going along in terms of office work and whatever work that goes along with the administration goes properly and smoothly. So these are the 2 that have started with. Now, so that is the proper work. That is the real work. That is separate than the transition team that the brother Ibrahim Chowdhury was talking about. This transition team are not employees of the government, whereas the deputy mayor and the chief of staff are the employees of city government of New York City. So that's the difference. The transition team, if you want me to talk about that, I can talk about that. Yeah, please, go ahead. So there, some people started, these Como supporters, transition team, they saw 5 or 6 women's names, and these are the lead members of the transition team. See, there is no Bengalis on their team. I said, hold your guns, hold off on your horses. There will be more to come. So, and lo and behold, this brother Ibrahim Chowdhury mentioned Zara Rahim, one of our very own, to join the transition team. Ali Najmi, he will be heading as the legal counsel of the transition team. So those 5 or 6 people that you have seen named initially, he will be the legal counsel to those heads of the transition team. Under those 5 or 6, there will be tons of people. Approximately about 100 people will be in the transition team. And these transition team members will be focused on selecting experts, commissioners, deputy commissioners, assistant commissioners, in those respective areas. So let me just give you those subject areas that they will be choosing commissioners for: immigrant justice, housing, worker justice, social services such as HRA, Human Resource Administration, DHS. Those agencies fall under those categories. Safety, Department of Community Safety, such as NYPD,
criminal justice, health, DOHMH, health and hospitals, emergency response, FDNY, small business, SBA, MWBE, economic development, climate infrastructure, legal technology, youth and education, arts and culture, community organizing. So under these umbrellas, many transition team members will be selected. And some of the transition team members may, for example, a CPA, an a doctor, or someone. These people will be joining the transition team. The brother rightfully mentioned the transition team members will be those people who helped Zohran Mamdani win the election. So these will be chosen from the communities which have tremendously helped Zohran Mamdani win in the Democratic primary as well as in the general election. And I foresee that the Bangladeshi community will be represented very heavily in the transition team. I already know a few members who will be in the transition team. I believe Maf Misbah, head of the ASAL, executive director, will be on that team. And when he's on that transition team, he will be fighting for us. Hey, Brother Juhaib, you should be a commissioner in this area. We know this brother, he should be an assistant commissioner, or so on. So these transition team members, along with the lead, will identify people in their areas of expertise and appoint them in those positions to lead the city in the right direction. Thank you so much. Thank you. So এটা গেল তো the administrative ব্যাপার, but political যে বিষয়টি একটু আগে আমরা আলোচনা করছিলাম, what do you think? আমাদের এখন তো অনেক জায়গা সামনে ইলেকশন আসছে, মামদানির জায়গাও খালি হবে, আরো ইলেকশনের সামনে আসছে. How we can pursue our political empowerment? So with the Zohran wave across the entire United States, about 50 Muslims have been elected, including in Virginia, Lieutenant Governor, in Michigan and other areas, right? We have somebody from New Hampshire running for state senate. We have Mary Jubeda running for assembly. We have, what's his name, Zakir Chowdhury running for assembly seat in the Bronx. And there will be many more coming. So there's two ways to empower our community, right? One is to run for elected positions such as assembly, state senate, city council, district leader, so on and so forth. The other is to be part of city government agencies that render services to everyday people, whether if it's HRA, HPD, Housing Preservation and Development, or NYPD. We need to empower our folks by having them at the top positions that can make decisions. So this is how we can empower our community via twofold action. One is to have them as legislators, part of the system, to make changes, and the other is to be in government in different city agencies according to their areas of expertise. Any question to Johaib bhai? No, he explained right away. আমি শুনে এটা খুব খুশি হলাম যে আমাদের প্রচুর বাংলাদেশি লোক এবং রাইটফুলি তিনি সেটা ডিরেক্ট করেছেন যে কিভাবে এই ট্রানজিশন টিম বা আগামী প্রশাসনের সম্পৃক্ত হতে পারেন। সো এটা আমাদের জন্য সুখবর এবং এটা ঠিক যে খালি মানে ওই যে খালি এমপ্লয়ি হিসাবে না, আমরা রাজনৈতিক ভাবেও নিউ ইয়র্কের মতো সিটিতে এখন সময় এসেছে আমাদের দাপট দেখানোর জন্য। আমাদের কমিউনিটি সিগনিফিকেন্ট হয়ে উঠেছে, তারা আমাদের প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে আমি যে জিনিসটা আমি যে ওয়ার্ডটা ইউজ করতে চাই সেটা হচ্ছে দাপট শব্দটা বাদে যদি দেই, উই ক্যান ক্লেম আওয়ার শেয়ারস, আমাদের যে পোর্শনের শেয়ার। আমরা দেখেন জোহাব ভাই আছেন, জোহাব ভাই অনেক পুরনো, ওনার ফাদার প্রথমে আমাদের মদিনা মসজিদের, হি ওয়াজ দি ইমাম অফ মদিনা মসজিদ, যখন মদিনা মসজিদ শুরু হয় তখন থেকে। সো দে নোজ এভরিথিং, দে আর দ্য উইটনেস অফ দি কমিউনিটি। আমাদের আজকে 70 ইয়ার্স থেকে আমাদের কমিউনিটি শুধু দিয়ে যাচ্ছে, বিভিন্ন জনের সাথে ছবি তোলা, ফান্ড রেজিং করা, বিভিন্ন ক্যান্ডিডেটের কোনো, বাট এখন পর্যন্ত আপনি দেখবেন যে দি
পলিটিক্যাল যে এম্পাওয়ারমেন্ট, এক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো প্রার্থী অথবা যাকে আপনি হয়তো 10, 15, 20,000, $1,00,000 তুলে দিয়েছেন, সে এসে আপনাকে বলবে না যে আমার এই জায়গাটা খালি হচ্ছে, তুমি এসে এখানে তোমাদের লোক দেওয়া এই জায়গায়, আমি হেল্প করবো, এটা বলবে না কিন্তু কেউ। বাট কমিউনিটি যে ডিমান্ড করে যে ওকে উই ওয়ান্ট আওয়ার শেয়ার, উই ওয়ান্ট আওয়ার পোরশন, তাহলে কিন্তু তখন দেখা যাবে যে আপনার সবাই আপনার তখন ফিল করবে যে না আমি আই এম অ্যাকাউন্টেবল টু দ্যাম। সো এই বিষয়টি আমার মনে হয় যে আমাদের সোচ্চার হওয়া উচিত, চাইলে আমরা অনেক জায়গাতেই আমরা আমাদের শেয়ার ক্লেম করতে পারবো। জয়েব ভাই, আমাদের কেউ হাতে তুলে এনে দেবে না। এখন আমাদের সময় এসেছে, আমাদের সময় এসেছে বার্গেইন করা, এবং বার্গেইন করে শুনে আমি আপনার কাছ থেকে, যখন আপনি আমার সাথে হোটেলে বসে খান, আপনি তো ভাই পকেট থেকে বাইর করে দেন না সবসময়, আমাকে সবসময় বাগড়া দিতে হয় হোটেলের ব্যাপারে। না, এটাই মানে আই হ্যাভ টু স্ট্যান্ড ফর মাই রাইট। আমি আমার অধিকার এবং আমি আমার পাওনা আদায়ের জন্য সোচ্চার হব। এবং এজ এ কমিউনিটি আমি মনে করি নিউ ইয়র্ক না, মানে আমেরিকার অনেক জায়গায় আমরা এখন এই বার্গেইন করার এবং আমাদের আদায়টা, আমাদের হিস্সাটা বুঝে নেওয়ার সময় এসেছে, এবং এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এখন আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে আবু তাহের, আপনি যখন উপরে দিয়ে যাইতেছেন, আমি আপনার ওই প্যান্ট দইরে টানা শুরু করব। আমরা এইসব বাদ দিয়ে, আমরা এখন প্যান্ট খুলাখুলি বাদ দিয়ে যে আমরা একজন একজন করে আগাইয়া দিতে হবে। দিস ইজ আওয়ার টাইম। আমাদের মধ্যে শুনেন, আমরা যখন ভালো তেমনি আবার খারাপ, মানে আপনারা উলঙ্গ করে দিতেও আমাদের সময় লাগে না। সুতরাং দিস ইজ আওয়ার টাইম, যে আমরা এই ক্রুশিয়াল টাইমে আমরা কিভাবে ক্ষমতায় যেতে পারি, আমরা কিভাবে ক্ষমতার কাছাকাছি যেতে পারি, আমরা আমাদের মার্কিন সমাজে, এই নতুন সোসাইটিতে আমরা যারা গত 50 বছর বা 100 বছর থেকে আমাদের তিলে তিলে গড়ে ওঠা যে প্রতিপত্তিটা, এটাকে একটা কার্যকর করার জন্য আমরা একদম সিনসিয়ারলি একতাবদ্ধ হব। আমরা এই বিষয়টা আমাদের স্বার্থে আমরা করতে হবে, এবং এটা আজকে যদি আমি আবু তাহেরের জন্য করি, আজকে যদি আমি ইব্রাহিম চৌধুরীর জন্য করি, কালকে ওই জোহাব চৌধুরী সাহেবের জন্য হবে, উনার ছেলের জন্য হবে। এটা মনে করি আমাদের করতে হবে। সো আমার মনে হয় যেটা, যে আপনি যেটা বলেছেন যে দিস ইজ দ্য টাইম টু ক্লেম আওয়ার শেয়ার, এটা এই অ্যাটিটিউড থেকে আমাদের কাজ করতে হবে। So Tahir bhai, may I just comment on this? I don't know what it is. Maybe it's our upbringing. Maybe it is the colonialism mentality that we've had. We've been always very shy to ask for things. Right? Exactly. You are right. And I think maybe it's the colonialism in us that never demanded. We were always very subservient. Whatever we were given, we just took it and we were happy with whatever it is. But we have to also be realistic, and we can have guidance from the Quran, right? Yusuf alayhi salam, when the king asked him, "What do you want?" Well, he interpreted the dream of the king, and he said, "I want to be the finance minister of Egypt at that time." He demanded that position, and the king at that time said, "You got it. You got that position." Right. So if you don't demand, then you are not getting. আপনি ডিমান্ড না করলে পাবেন না কিন্তু। You have to, and the thing is, you have to demand, and you should demand, but at the same time, you should be qualified. You should have some a level of expertise in that area that you're demanding. You are absolutely so that is, you should not be unqualified, right? And demand something that you have no experience in. That is what we have also in society, and in the previous administration, they did that. There were people who were unqualified, not fit to lead, and they were leading in that area. That creates resentment. That creates resentment among the people, and say, wow, this person is above me. How did they get to this position? They're not qualified. So we will create resentment if unqualified people get to the position of power, without putting in the work, without a level of expertise in that area. So we have to make sure that we are qualified, and we demand in the area that we can lead in and be good at. Thank you. Yes, you are absolutely right. You are absolutely right. Thank you so much. I'm so sorry. Now, some of us, for example, are very shy, right? However, some of us are vocal, and some of us will hold you by the collar. Hey, we deserve this. We want this.
And those people who can hold by the collar, those people should come forward. For me, example, I'm a nice guy. I cannot hold you by the collar. I will give you everything, you know. So for me, I should stay back. But those people who are right now, who can hold people accountable, right? They should come forward and hold these elected officials accountable. Listen, we delivered for you. And now it's time for our community to be represented in upper echelons of government so they can make the proper decisions and give the right resources back to our community. 5th of November, New York Times has a story যেখানে কয়েকজন মুসলিম ইমিগ্রেন্ট ইনক্লুডিং আমাদের একজন যিনি মেরি জুয়াইদা যিনি নিউ ইয়র্ক টাইমস কোট করেছিলেন যে দিস ইজ আওয়ার টাইমস, যে আমাদেরকে এখন ডিমান্ড করার সময় আসছে আমাদের। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট আপনার কোড, যে দিস ইজ আওয়ার টাইমস, আমাদের ডিমান্ড করতে হবে যে হোয়াট উই ওয়ান্ট। থ্যাংক ইউ জয়াব ভাই। আমরা একটু কথা বলি জনাব মঈনুদ্দিন নাসির, আপনি শুনতে পাচ্ছেন? নাসির ভাই শুনতে পাচ্ছি, আপনি কি শুনছেন? জি আমি শুনতে পাচ্ছি। নাসির ভাই, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দিস স্ন্যাপ বেনিফিট? একদিকে গভর্নমেন্ট বলছে যে পুরোটা কোর্ট বলছে দিতে হবে, বাট আজকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার এপিল করেছে এটার বিরুদ্ধে। আপনার মানে এদের তো ডিল হয়ে গেছে, আপনার এরা তো ভোটে যে 60 ভোট পেয়ে গেছে যে এই আপনার মানে ই করার জন্য সিনেটে গভর্নমেন্ট রিওপেন করার জন্য, রাইট? রিওপেন করার জন্য তারা তো ই পেয়ে গেছে। তাই এখন এটা ডেমোক্রেটদের মধ্যে আপনার সমস্যার সৃষ্টি হয়েছে এবং অনেক ডেমোক্রেট টাকসুমারকে দায়ী করতেছে এবং যিনি স্টিফেনি যে সিনেটর যার মেয়ে আবার কংগ্রেস উমেন হিসেবে ইয়েতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কন্টেস্ট করতেছে, মা এবং মেয়ের মধ্যে লেগে গেছে। মা বলতেছে এটার পক্ষে, যে ওপেন করার পক্ষে, আর মেয়ে বলছে এটা ওপেন করার পক্ষে না, কারণ মেয়ে তো ইলেকশন করতেছে এবার, তখন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে যে সাবসিডি ইয়ে সেটা তারা মানা নেয়। এবং মেজরিটি লিডার থুন, সিনেটর থুন, তিনি বলছেন যে আগামী ডিসেম্বরে এটা নিয়ে আলোচনা হবে। আপনার মানে এদিকে গভর্নর নিউসাম এই ডিলের ক্রিটিসাইজ করেছে এবং আরো অনেকেই এই ডিলের ক্রিটিসাইজ করছে যে বিকজ অফ দিস ডিল এটা ডেমোক্রেটরা অনেকেই তাদের ইলেকশনের সময় তারা সমস্যায় পড়ে যাবে। 8 জন সিনেটর আপনার মানে তাদের র্যাঙ্ক ব্রেক করে তারা রিপাবলিকান দিয়েছে এবং 60 এবং 40 ভোটে এটা পাস হয়ে গেছে যে তাদের এখন এটা ডেমোক্রেটরা অনেকটা বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের পদতলে লুটাইয়া পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মানে আপনার প্রেসিডেন্টশিপ কাকে বলে যে জানে না, এরকম একটা গবেট আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, সেই গবেটের পদতলে লুটাইয়া পড়ছে ডেমোক্রেটিক লিডাররা। আপনার মানে এরা আমি ক্রিটিসাইজ করি এই কারণে যে এই বলছে যে এই নভেম্বর মাসে কোনো ফুড স্ট্যাম্প দিবে না, এই থ্রেট দেওয়ার পরে আপনার মানে ডেমোক্রেটরা সুরসুর করে যায় ভোট দিয়ে দিছে এবং 8 জনকে। এখানে টাকসুমারের কোনো রোল ভূমিকা খুব বেশি স্পষ্ট না, উনি কি করেছেন এটা নিয়ে কোনো খুব বেশি স্পষ্ট না। আমার মনে হয় যে এরপরে আগামী যে নির্বাচন, যে 26 সালের নির্বাচনে এই ডিসেম্বরের মধ্যে যদি অ্যাফোর্ডেবল কেয়ার একটা সাবসিডি যদি ইয়ে করতে না পারে, আপনার মানে ডেমোক্রেটরা আদায় করতে না পারে, তাহলে আগামী 2026 সালের নির্বাচনে ডেমোক্রেটরা যেটা আশা করছে সেটা নাও হতে পারে। যে কারণ এইভাবে যে নতজানু পলিসি ডেমোক্রেটদের বারবার ডেমোক্রেটদেরকে, হাকিম জাফরি তিনি যে লিডার, তিনি মাইনরিটি লিডার, 8 মেম্বার্স, উনি কোনো এদিকেও না ওদিকেও না, এক্সপিরিয়েন্স তারা যে বলছে যে 8 জন সিনেটর, তিনি বলেছেন যে 8 জন সিনেটর এখানে ভোট দিয়েছে, সেই 8 জন সিনেটর তাদের কনস্টিটিউয়েন্সিতে গিয়ে তারা তাদের লোকজনদেরকে বুঝাবে। যেমন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা সিনেটে আপনি হিজ কাউন্টারপার্ট ইন দি সিনেট হু অপোজ দি ডিল, তার
চাকসুমারের বিরোধী যিনি ছিলেন তিনি এই ডিলের কিন্তু বিরোধিতা করেছে। যে তারপরেও এরা চাকসুমার কিন্তু এটা ওনার কিভাবে উনি লিডারশিপ দিচ্ছেন সেটা বলা মুশকিল আর কি। উনি কতক্ষণ ডেমোক্রেটের পক্ষে, কতক্ষণ রিপাবলিকানের পক্ষে, কতক্ষণ ডোনাল্ড ট্রাম্পের পা ছাটে এবং কতক্ষণ তিনি ইসরায়েলের পা ছাটে এবং কতক্ষণ তিনি হিজ লিডারশিপ ইজ টোটালি বাংখাম। এটা তার ইয়ে না। আপনি বলছেন যে ওনার লিডারশিপ ব্যাংক্রাফট লিডারশিপ হয়ে গেছে একেবারে। He has lost his merit. I think মানে he has lost his merit. তার কোনো ইয়ে নেই, মানে আপনার মানে বোঝার কোনো ক্যাপাসিটি নেই। সে তার নিজের ইয়েকে, আত্মাকে আপনার মানে ওই শয়তানের মতো, যে আপনার এই যে আছে যে ওর নাম কি, যে গেটের আপনার শয়তানের হাতে মেফিস্টোফেলিসের হাতে বন্দুক দিয়ে দিয়েছে। মেফিস্টোফেলিসের হাতে তার শয়তানের হাতে তার কি পরিমাণ কষ্ট পাইলে একজন পার্ট ডেমোক্রেট সমর্থক আমাদের নাসির ভাই এটা বলতে পারে। এটা ঠিকই বলছে। এই যে নাসির ভাই গবেট কারে বললেন আপনি? জানি গবেট হচ্ছে যে আপনার যে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের গবেটের বলছি এই কারণে, সে বলছে যে আমি কোনো ফুড স্ট্যাম্প দিব না এই নভেম্বর মাসে। সে কত বড় তমিজ যে ফুড স্ট্যাম্পের উপরে মিলিয়ন লোক ডিপেন্ড। আর আমাদের ইব্রাহিম চৌধুরী কোন সাহেব বাড়ি আছে 5টা, ওনার গাড়ি আছে 6টা, ওনার কোনো সুবিধা নেই, ওনার কোনো। কিন্তু যারা এখানে 42 মিলিয়ন লোক দিনে আনে, ফুড স্ট্যাম্প না হলে তারা পেটে বাদ দিতে পারে না। ফুড স্ট্যাম্প যে শব্দটা বলে এটা বুঝতে পারি না জিনিসটা কি। না অবশ্যই না নাসির ভাই, আমি আবার কারেক্ট করি। আপনি যে আমাদের নাসির ভাই আপনি বলেন যে ফুড স্ট্যাম্প তারা গ্রহণ করে, তাদের প্রতি আমাদের এটা খাদ্য নিরাপত্তা, এটা নিয়ে যোগ করা কোনো অবস্থায় ঠিক না। এবং আমি মনে করি এটা নিয়ে ডেমোক্রেট দল যে প্লে করতেছে, এই করাটা তাদের ভুল নেতৃত্বের দরকার। এটার পক্ষে মানে মানুষ যখন তার খাওয়ার জন্য যে অর্থ সাহায্যটা নেন, এটা বিলাসিতা না। আমরা জানি এসবে অনেক মিসইউজ হয়, কিন্তু এই মিসইউজের পরেও একজন মানুষও যখন তার খাবার নিরাপত্তাটা পায়, এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো কোনো রাজনীতি হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, এটা নাসির ভাই তো বলতেছেন বিভিন্ন শব্দ বিশেষ নাসির ভাই যে সমস্ত শব্দ আজকে প্রয়োগ করতেছেন, এটার জন্য আলাদা একটা ডিকশনারি দরকার। এটা আপনি একটা বলছেন যে একটা গবেট তো বলছেন, এটা বুঝতে পারছি। বেত্তমিজ শব্দটা, বেত্তমিজটা কি আমি বুঝতে পারি নাই। সে এই বিয়াদবের আন্ডারে আমরা চলতেছি, এই মানে এটা দুর্ভাগ্য। আপনার মানে সে বলতেছে যে ফুড স্ট্যাম্পে আমি নভেম্বর মাসে কোর্ট অর্ডার দেওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প বলছে যে নভেম্বর মাসে আমি ফুড দিতে পারবো না। সে এখন আবার কোর্টের ভিতরে দৌড়াইতেছে যাতে ফুড দিতে না হয় এই ডিল হওয়ার পরেও। কত বড় সে শয়তান! আপনি মানে আপনি চিন্তা করে দেখতে পারছেন যে কত বড় সে একটা বেত্তমিজ এবং মানুষের মুখে গ্রাস খাইয়ে নেয়। এবং মানে যে এদেশের বহু ওবামা বলছো যে আমার মা ফুড স্ট্যাম্প নিয়ে এসে আমার সামনে দিলে আমি খেতে পারতাম। একজন প্রেসিডেন্ট যখন ফুড স্ট্যাম্প নিয়ে চলতে হয়, প্রেসিডেন্ট হয়েছে পরবর্তীকালে, সে ডোনাল্ড ট্রাম্প বোধহয় সেই কারণে ফুড স্ট্যাম্প দিতে চায় না, কারণ আবার যদি প্রেসিডেন্ট হয়ে যায় কেউ এরকম ওবামার মতো। যাই হোক, এই দেশে তো আইনের দেশ, এখানে তো আইনের বাইরে সে কিছু করতে পারবে না। না আইনের বাইরে সে কিছু করতে পারে না, কিন্তু তারপর সে দৌড়াইতেছে এখন কোর্টে আবার, যেটা এটা বন্ধ করে রাখতে পারে এই নভেম্বর মাসে এই ডিলের পরেও। এই ডিল পর্যন্ত ডিল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ডেমোক্রেটরা তার পদতলে লুটাইয়া পড়েছে, সেটাও ঠিক। কিন্তু আবার সে যে কাজগুলি করেছে সেই কাজগুলি একটা বললাম তো, তার কাজগুলি মেফিস্টোফেলিসের উদাহরণ আপনি মানে লম্বা বেঁকে শেষ করে আপনি মোটামুটি আপনার এই শয়তানের হাতে ডেমোক্রেটের লিডারশিপ তাদের আত্মাকে বন্ধক দিয়ে দিছে। এখন আপনার মানে যে ফুড স্ট্যাম্প হয়তো সম্ভবত আমি ফুড স্ট্যাম্পের যারা
ভুক্তভোগী, তাদের ওয়েলফেয়ারে আমি কাজ করি নিউ ইয়র্ক সিটিতে। অনেকেই আমার টেলিফোন করে কান্নায় ভেঙে পড়েছে যে আমি আমার ছেলের খাদ্য কিনতে পারছি না। যে আমার আপনি মানে যে আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন ভাই যে বিখ্যাত মানে মাল্টি মিলিয়নিয়ার, তিনি যে বললেন যে ফুড স্ট্যাম্পের কথা, যে ফুড স্ট্যাম্প উনি কি ওষুধ খান না? অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের উনি বেনিফিশিয়ারি না? অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ডোনাল্ড ট্রাম্পের পয়সা আছে বলে সে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট তার লাগতেছে না, কিন্তু যারা ওই খাদ্য খায়, ফুড স্ট্যাম্প খায়, তাদের কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট লাগে। সে কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সাবসিডিকে না দিয়ে সে যে কাজটা করেছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাকে তারা লানত দেওয়া উচিত। আল্লাহ মানে যে সে যে ইয়ে করে দিচ্ছে, যে মানুষকে ওষুধ খাওয়ার পর্যন্ত আপনার মানে মুখ থেকে নিয়ে নিচ্ছে, কারে নিয়ে নিচ্ছে, তাকে লানত দেওয়া উচিত। এবং মানে মানুষের মুনাজাত করা উচিত যে এই লোকটার হাত থেকে আমাদের মুক্ত করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাসির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জোহেব চৌধুরী, এনি কমেন্ট? Yeah, we're in a very tumultuous situation. I think a lot of people are blaming Donald Trump, but you also have to know what is behind Donald Trump. So you have to get behind why Donald Trump is acting the way he is, right? And there are several factors I think most people do not understand. Right now he says he is beholden to Americans, but we also know that he's not beholden to Americans. There is another player, Netanyahu, I think somebody decided, Netanyahu, that he's beholden to. That guy is dictating what Donald Trump should do and not do. And our money is limited, right? Our money is limited. But the congressional members who are beholden to AIPAC have slated an X amount of dollars, billions of dollars, that goes overseas to Israel. Right. This is what Zahran has spoken about, and this is what a lot of, politicians like Congressman Jamal Bowman have spoken about. And because of those comments, they have suffered. Right. But alhamdulillah, I think Zahran has overcome this sentiment, and I think American money, if it stays in America, it will be helpful to help our citizens, not citizens of another country. We're not responsible. Thank you so much. Thank you so much. Ibrahim, any comment for 20 seconds? না, এটা শেষ। আমরা বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশে একটু উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে। আমার মনে হয় সেখানে জ্বালাও পুরো 13 তারিখের ঘটনা নিয়ে সবাই নিরাপদ থাকুক, আর দেশটা যেন আবার শান্ত না হয়, সেই ব্যাপারে আমরা একটু নজর রাখবো। শেখ হাসিনার বিচার হবে নাকি বলতে চাই একটু কথা, 10 সেকেন্ড। আগামী 13 তারিখের পরে বাংলাদেশ কিন্তু খুব সোজা হয়ে যাবে। আওয়ামী লীগদেরকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে 13 তারিখের পরে। কারণ কি? কারণ হচ্ছে যে হাসিনার ফাঁসি হয়ে যাবে, এরপরে আর আওয়ামী লীগ দেখবেন ওখানে আর নাই। এই না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ লাফালাফি করবে। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, এক আঙ্গুল দেখালে সে 2 আঙ্গুল দেখায়, আর তাকে 2 আঙ্গুল দেখালে সে শুয়ে পড়ে। এটা এরকম একটা আমি দেখে আসছি। আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন সাহেবও বাসদ করেছেন, এবং মানে যে আমরা ওই যে শেখ সাহেবের ইয়ের সময় আপনার ওরা কি বলে, ওই যে রক্ষী বাহিনীর গুলি খাওয়া লোক, আমরা রক্ষী বাহিনীদের ইয়ে করার আমরা জানি। এটা এক আঙ্গুলে এরা দেখালে ওরা ই করে, আর 2 আঙ্গুল দেখালে ওরা শুয়ে পড়ে। তারপরে দেশটার জন্য চিন্তা হয়, সাধারণ মানুষ মারা যাবে, কোনো সংঘর্ষ, আগুন দেয়া, এইসব নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি দায়িত্ব পালন করতেছে। এবং আওয়ামী লীগের শক্তিকে এখনকার, তাদের টাকা পয়সা আছে, ভারতে আশ্রয় নেওয়া, প্রতিবেশী দেশ, অন্তর্ঘাতমূলক কাজ হতে পারে, এই সমস্ত নানা বিষয় নিয়ে দেশটার জন্য চিন্তার অনেক কারণ আছে। নাসির ভাই, কিন্তু তার গিয়ে তো বলে দিছে যে 2-4 জন লোক যে মারা গেছে, যারা মারছে তারা তো আমাদের ভাই, তারিখ দিয়ে আসুক ভাইদের রক্ষা করার জন্য, তারপর দেখা যাবে। সে তো বলেছে আপনার মানে আওয়ামী লীগের এখন ত্রাণকর্তা হিসেবে তারিক জিয়া এখন নাম লেখিয়েছেন তার।
সে বলতেছে যে এখন বিচার আচার দরকার নাই, মানুষ মারলেও কোনো সমস্যা নাই, মানুষ যেহেতু মরছে, যারা মারছে তাদের তারাও তো আমাদের ভাই, তাদেরকেও বাঁচাতে হবে। উনি আওয়ামী লীগদের বাঁচানোর দায়িত্ব নিয়েছে, কাজেই এগুলি আর চিন্তা করে কোনো লাভ নাই। 13 তারিখের পরে আমরা দেখব কি হয়, এটা 13 তারিখে অপেক্ষা করে। অলরাইট, থ্যাংক ইউ জনাব মহিউদ্দিন নাসির, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, থ্যাংক ইউ জোহেব চৌধুরী। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। এখনই শুরু হবে টাইম পলিটিক্স অনুষ্ঠান। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।